হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের 2019-এ যে প্রশ্নপত্র ছিল তার এমসিকিউ প্রশ্নের সমাধান আলোচনা করব। অর্থাৎ এখানে 2019-এ যে 14টা এমসিকিউ প্রশ্ন পড়েছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে কোর্সে তোমাদের সমাধান সবথেকে সহজ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আমি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও, প্রথম যে প্রশ্ন আছে সেকশন 1-এর প্রথম যে প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা কী বলছে দেখে নাও। কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি যথাক্রমে 0.1% এবং 0.2% হয়, তাহলে গতিশক্তির পরিমাপের ত্রুটি কত হবে? খুবই সুন্দর, দেখে নাও 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নাও। এখানে কিসের ত্রুটি বলছে দেখে নাও, কণার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি। ভরের ত্রুটি হচ্ছে কি ডেল্টা এম বাই এম, সেটা কত হচ্ছে দেখে নাও, বলছে কত, যেটা 0.1%, আর ডেল্টা ভি বাই ভি এটা হচ্ছে কি 0.2%। ওকে, তাহলে কী বলে দেখেন, তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে? তাহলে ডেল্টা ই বাই ই এটা কত হবে বের করতে বলেছে। অপশান কী কী দেওয়া আছে দেখে নাও। অপশান এ দেখেন 0.3%, 0.3%। অপশান বি 0.4%। ওকে, অপশান সি 0.5%। অপশান ডিটা হচ্ছে 0.6%। ওকে, 0.6%। তাহলে এটা আমরা কীভাবে বের করবো দেখে নাও। তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা জানি কি, ই ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এর যদি আমরা ত্রুটি বের করি তাহলে সেটা কী হবে, ডেল্টা ই বাই ই ইকুয়াল টু, দেখে নাও ধ্রুবকের কোনো ত্রুটি হয় না, ধ্রুবক বাদ, তাহলে এমের হবে, এমের ক্ষেত্রে কি ডেল্টা এম বাই এম, আর এগুলো গুণ ভাগ যাই থাক প্রত্যেকটা যোগ আকারে বসবে, প্লাস ভি স্কোয়ার আছে 2 ডেল্টা ভি বাই ভি। এর মানগুলো বসিয়ে দিয়ে দেখুন, ডেল্টা এম বাই এম কত আছে 1%, 0.1 ওকে পার্সেন্টেজ, প্লাস 2 ইন্টু 0.2%, তাহলে এখানে কত 0.1 প্লাস 2 দুগুণে 4 0.4, তাহলে কত হচ্ছে দেখে না 2 দুগুণে 4 0.4 আর 0.1 অর্থাৎ 0.5%। 0.5%। রাইট অ্যান্সার ইজ অপশান সি 0.5%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 0.5%। দেখে নাও, তাহলে এইভাবে যে কোনো ত্রুটি যখন থাকবে গুণ ভাগ যাই থাকুক পরপর যোগ আকার করে ডেরিভেটিভ করে, যেহেতু পাওয়ারটা বাইরে চলে আসছে না 2 ডেল্টা ভি বাই ভি করলাম। ওকে, নেক্সট কোশ্চেন যাওয়া যায়। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা কি দেখে নাও। একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে এক্স কিমে গেল এবং 45 কিলোমিটার/আওয়ার বেগে পরবর্তী এক্স কিমি গেল, গাড়ির গড় দ্রুতি কত? গাড়িটির গড় দ্রুতি কত দেখে নাও। খুবই সহজ, আমি এখানে সমাধান করে দিচ্ছি। আগে অপশানগুলো লিখছি। অপশান এ গড় দ্রুতি কী বলছে দেখে নাও, 40.5 কিলোমিটার, 40.5 কিলোমিটার/আওয়ার। অপশান বিটা কী বলছে দেখে নাও, 40 কিলোমিটার/আওয়ার। অপশান সি হচ্ছে 42 কিলোমিটার/আওয়ার, 42 কিলোমিটার/আওয়ার। অপশান ডিটা দেখে নাও কী বলছে, এক্সের উপর নির্ভরশীল। ওকে, এক্সের উপর নির্ভরশীল, তাহলে কী করে বের করে দেখে নাও। ডিস্টেন্সটা আমি একটা দেখে দিচ্ছি, বলছে কি দেখে নাও, প্রথম এক্স, এটা মিডল ধরলাম, এক্স দূরত্ব, প্রথমে এক্স দূরত্ব কত যাচ্ছে দেখে নাও, কত বেগে 36 কিলোমিটার/আওয়ার, 36 কিলোমিটার/আওয়ার বেগে। পরবর্তী এক্স দূরত্বটা সেম দূরত্ব, ওকে সেম ডিস্টেন্স কভার করছে কত বেগে, দেখে নাও 45 কিলোমিটার/আওয়ার। ওকে, 45 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে অ্যাভারেজ স্পিড কত সেটা বের করতে হয়েছে। তার টোটাল ডিস্টেন্সটা আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা যদি বের করে দেখো, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2x। ওকে, টোটাল আমরা 2x পাচ্ছি। আমি ধরলাম এখান থেকে যে সময় লাগবে সেটা হচ্ছে t1, আর এখান থেকে সময় লাগবে সেটা হচ্ছে t2, আর মোট যে সময় লাগবে সেটাকে আমি ক্যাপিটাল টি ধরছি। এবার ভেঙে নেব। ওকে, আমরা বলতে পারি কি ক্যাপিটাল টি ইকুয়াল টু t1 প্লাস t2, t1 প্লাস 2। এবার t1টা বের করে দেখে নাও। আমরা কি জানি
ভি ইকুয়াল টু এক্স বাই টি, তাহলে টি ইকুয়াল টু এক্স বাই ভি, তাই না? এটা ফর্মুলা। তাহলে এক্ষেত্রে একইভাবে আমরা করবো কি টি ওয়ান ইকুয়াল টু এক্স বাই ভিটা কত আছে 36, বা ডাইরেক্ট এখানে আমরা বসিয়ে দেবো। দেখুন এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো আমরা, টি এর জায়গায় কী বসাবো দেখুন এখানে টোটাল ডিস্টেন্সটা কত দেখুন ভি ইকুয়াল টু 2x বাই টি, কারণ টোটাল ডিস্টেন্সটা 2x, তাহলে এটা টি ইকুয়াল 2x বাই ভি, তাহলে এখানে বসাবো। তাহলে বা 2x বাই ভি ইকুয়াল টু টি ওয়ানটা কী হবে তাহলে এতটুকুর জন্য, তাহলে এটা কী হবে দূরত্ব এক্স বাই ভি, বেগটা হতো 36, পরেরটা হচ্ছে কি এক্স বাই 45। দেখেন ভালো করে ঠিকঠাক হয়েছে কি, আমরা জানি কি সময় হচ্ছে দূরত্ব বাই বেগ, তাই তো? তাহলে এখানে দূরত্ব হচ্ছে এক্স, বেগ হচ্ছে 36, টি টু ইকুয়াল টু দূরত্ব এক্স আর বেগ হচ্ছে 45। ওকে, এটা করলাম। তাহলে 36 45, তাহলে এখান থেকে যদি আমি কমন নিই তাহলে বা 2x বাই ভি ইকুয়াল টু এক্স কমন নিলাম। দেখেন 9 যদি কমন নিই 4 9 36, 5 9 45, তাহলে 9 কমন, এক্স বাই 9 কমন নিলাম, 1 বাই 4 9 36। ওকে, 7 4 9 36 প্লাস 5 9 35, 1 বাই 5। এইটা এই এক্স কাটলো, তাহলে বা 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই 9 দুগুণে 18 18 ইন্টু এখানে লসও করলে কত হয়ে যায় 4 5 20, আর এখানে 4 5 20, 4 5 20 9। ওকে 9 হচ্ছে, তার মানে এখানটায় আমি যদি দেখে দিই কত হবে দেখে নাও। তার মানে 1 বাই ভি ইকুয়াল টু উপরে এখানে 1 বাই 18 ইন্টু উপরে 4 4 5 9 9 বাই 20, তাহলে 9 দুগুণে 18, তাহলে 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই 40, তার মানে ভি ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার। অপশানটা দেখে না কোনটা আছে, অপশান বি। অপশান বি ইজ রাইট অ্যান্সার। তাহলে দেখেন সিম্পল, একদম সিম্পল অঙ্ক ছিল। টি ইকুয়াল টি ওয়ান প্লাস টি টু, টিটা কী হবে টোটালটার জন্য টোটাল ডিস্টেন্স বাই টোটাল বেগ, টি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল বেগ, সেটাকে ভি ওইটাই বের করতে হবে। অ্যাভারেজ ওইটাই আছে অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড। টি ওয়ানটা আছে কি ডিস্টেন্স বাই বেগ, ভেলোসিটি ডিস্টেন্স বাই ভেলোসিটি বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করবো। ওকে, তাহলে আসবে কত 40 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন দেখে কত আছে, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত হবে? অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত হবে? খুবই সহজ, দেখে নাও, কোনো টাফ ব্যাপার নেই এটা। তাহলে দেখে নাও এখানে কি বলে দিয়েছে কেন, প্রক্ষেপের কত হবে। আমি একটা কাজ করি, অপশানগুলো লিখে দিই আগে। অপশান এ 30 ডিগ্রি, অপশান বি বলতে 45 60, দেখেন 45, অপশান সি 60, অপশান ডি tan ইনভার্স 1/2। কোনটা সঠিক হবে কী বলছে দেখেন, তাহলে একটা এটা হচ্ছে অনুভূমিক আছে, এখানে একটা প্রাস গতি আছে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমি ধরি লম্ব উপাংশ, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তো যদি ইউ বেগে যায় তাহলে এটা কি আর আলফা কোণ করে, তাহলে এটা ইউ কস আলফা। ওকে, এই অ্যাঙ্গেলের এই বেগটার জন্য কণাটি এই বরাবর যায়, আর এটা হচ্ছে ইউ সাইন আলফা, এর জন্য উপর দিকে ওঠে বলা হচ্ছে। তাহলে এখানে প্রাথমিক বেগ তাহলে কত হচ্ছে দেখে নাও ইউ, এবং অনুভূমিক উপাংশ বেগের অনুভূমিক দেখে নাও, এখানটায় কী বলছে অনুভূমিক উপাংশ ইউ কস আলফা। ওকে, এটা এবারে কী বলছে দেখে নাও, বলছে সর্বোচ্চ বিন্দুতে কণাটির দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক হবে। সর্বোচ্চ বিন্দুতে কণাটির দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, তাহলে প্রাথমিক দ্রুতিটা কত দেখে নাও ইউ ছিল, তাই না? প্রাথমিক দ্রুতি হচ্ছে ইউ, আর সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি কত হবে u/2। আমি ধরলাম এখানটায়, ধরলাম u/2, তাহলে প্রাথমিক দ্রুতির অর্ধেক। তাহলে প্রাথমিক যদি আমি ধরি যে এর দেখে নাও এখানটায় হচ্ছে কি, আমি যদি ধরি যখন সর্বোচ্চ বিন্দুতে মানে কিন্তু এই জায়গা, তাহলে লম্ব বরাবর থাকলে এর কোনো লম্ব উপাংশ থাকবে না। কোনো কণা যদি অনুভূমিক বরাবর থাকে তার কোনো উপাংশ ভাঙা যাবে না, আর যদি কোনো কণা লম্ব বরাবর থাকে সেখানে কোনো উপাংশ ভাঙা যাবে না। তা সর্বোচ্চ বিন্দুতে কি থাকে, লম্ব বরাবর থাকে, তাহলে সেটা তার লম্ব উপাংশ থাকবে না, তার শুধু তার দ্রুতিতে কত হবে u/2 হয়ে যাবে। তাহলে বলতে পারি অতএব
ইউ কস আলফা ইকুয়াল টু ইউ বাই টু। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল ইউ কেটে দিই, তাহলে ইউ কাটলে তাহলে বা কস আলফা ইকুয়াল টু 1/2। তাহলে কস কত ডিগ্রি মানে হাফ, কস 60 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। অ্যান্সার ইজ অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, 60 ডিগ্রি হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। এখানে ছবি একটা দেওয়া আছে, ছবিটা আমি আঁকছি, তারপরে কোশ্চেনটা আমি বলছি, দেখুন। কোশ্চেন নাম্বার 4, ছবিটা কি দেওয়া আছে দেখুন। এটা হচ্ছে বস্তুটা। তাহলে এখান থেকে ওকে, এরকম আছে। অ্যাঙ্গেলটা কত এখানে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। T1 T2 T3, T1 T2 T3, ওকে, তিনটে দেওয়া আছে। T1 T2 T3 দেওয়া আছে। কি ছবি, এই ছবির কোশ্চেনটা কী বলতে দেখো, T1 T2 এবং T3 হলো তিনটে সুতোর টান। তাহলে T1 is to T2 কত হবে, T1 is to T2 কত হবে দেখো, T1 is to T2 এটা বের করতে হবে। অপশানগুলো দেখো কী হচ্ছে, অপশান এ বলছে দেখো √3/2, √3 is to 2, অপশান বি √3 is to 1, অপশান সি বলছে 2 is to 1, অপশান ডি 1 is to 2, 1 is to 2। তাহলে কোনটা সঠিক হবে দেখি। তাহলে দেখে না, এটা যদি আমি অনুভূমিক ধরি, এর সাপেক্ষে একটা T1 টানটা একটা অ্যাঙ্গেল করে আছে, তাই না? অ্যাঙ্গেল করে থাকে, তার দুটো উপাংশ ভাঙবে, একটা এদিক উপাংশ হবে দেখে না। তাহলে এই দিকে একটা উপাংশ থাকবে আর একটা উপাংশ এই বরাবর থাকবে। তাহলে এই উপাংশটা হচ্ছে T1 cos 60 ডিগ্রি, কারণ এর সঙ্গে কোণ করেছে, আর এটা T1 sin 60 ডিগ্রি। ওকে, এবার দেখে নাও, এই টানটা আর এই টানটা পরস্পর সমান এবং বিপরীত বলতে দেখুন, এটা উপাংশ ভাঙবে না, T2টা এদিকে আছে, T1 cos 60 ডিগ্রিটা এদিকে আছে। তাহলে এই উপাংশটা আর এইটা পরস্পর সমান হবে। তাহলে বলতে পারি কি, অতএব T1 cos 60 ইকুয়াল টু T2। তাহলে বা T1 ইন্টু cos 60 মান কত দেখো, 1/2 ইকুয়াল টু T2। তাহলে বা T1/T2 ইকুয়াল টু 2/1। তাহলে T1 is to T2 ইকুয়াল টু 2 is to 1। তাহলে অ্যান্সার ইজ অপশান ডি। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট 5 নম্বরটা কী বলছে দেখে নাও। 5 নম্বর অঙ্কটাকে এমসিকিউটা আছে দেখে নাও। যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে, তখন অপশান এ কৌণিক বেগ ধ্রুবক থাকে, অপশান বি কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে, অপশান সি রৈখিক ত্বরণ ধ্রুবক থাকে, অপশান ডি রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। কোনটা ধ্রুবক থাকে দেখুন, যখন সমদ্রুতিতে অর্থাৎ দ্রুতি যদি ধ্রুবক থাকে, পরিবর্তনশীল না হয়, সেক্ষেত্রে কোনটা ধ্রুবক থাকবে? খুবই সহজে বলা যাবে দেখুন, খুবই সহজ কোশ্চেনটা আছে। ধরলাম একটা বৃত্তাকার পথ আছে, কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন, যার ব্যাসার্ধ হচ্ছে কি আর সমদ্রুতিতে ভি, সমদ্রুতিতে বস্তুরা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এক্ষেত্রে কৌণিক বেগটা কত হবে দেখুন, ওমেগা ইকুয়াল টু ভি আর, তাই না? ওমেগা ইকুয়াল টু ভি আর। এবার এখানে দেখে নাও কী ধ্রুবক থাকবে দেখে নাও। আমার যেহেতু বেগ ভি হচ্ছে কি সমদ্রুতিকে, তাহলে তার মানে ভিটা ফিক্সড, ভিটা কনস্ট্যান্ট। তাহলে ভি কনস্ট্যান্ট এবং আমরা জানি ব্যাসার্ধ কনস্ট্যান্ট। তাহলে ওমেগা হলো ভি আর, তাহলে ভিটা ধ্রুবক আরটা ধ্রুবক, তাহলে ওমেগা কী হবে, কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখানে যে অপশানগুলো আছে, অপশান এ কৌণিক বেগ ধ্রুবক থাকে, অপশান বি কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে, অপশান সি রৈখিক ত্বরণ ধ্রুবক থাকে, অপশান ডি রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। তার সঠিক উত্তর অপশান এ কৌণিক বেগ ধ্রুবক থাকে। তাহলে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, কৌণিক বেগ ধ্রুবক
থাকে। ওকে, তাহলে কোনো কণা সমগতিতে যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে সেক্ষেত্রে কৌণিক বেগ কী হবে, ধ্রুবক হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, যদি কোনো কণার ভর বেগ এবং রৈখিক ভরবেগ যথাক্রমে এম ভি ক্যাপিটাল পি হয় তবে তার গতিশক্তি কত হবে? খুবই সহজ, একদম খুবই সহজ কোশ্চেন। দেখে নাও, অপশানগুলো আমি লিখে দিচ্ছি, তারপরে অ্যান্সারটা করে দিচ্ছি। দেখে নাও, আমি নাহলে এখানটাই করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 6, তাহলে আমরা জানি কি, আগে অপশানটা লিখি, কী কী অপশান লিখি। অপশান কী বলছে এখানে, কী বের করতে বলেছে? দেখে নাও, গতিশক্তি বের করতে, ই বের করতে বলেছে। দেখে নাও, পি স্কোয়ার বাই 2m। অপশান বি হচ্ছে পিভি বাই 2m। অপশান সি pm বাই 2। অপশান ডি পি স্কোয়ার বাই ভি, পি স্কোয়ার বাই 2v। ওকে, পি স্কোয়ার বাই 2v। ওকে, এটা আছে। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা গতিশক্তি বের করবো কীভাবে? দেখে নাও, আমরা জানি কি ই ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি 1/2m, একটা এম বাড়তে দিলাম, তাহলে এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার। ভি স্কোয়ার ছিল এম স্কোয়ার করেছি, কারণ কি এখানে নিচে একটা এম গুণ করেছি বলে। আবার পি ইকুয়াল টু এম ভি, কারণ এটা ভরবেগ, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে বা ই ইকুয়াল টু এম ভি, দাঁড়া এখানে লিখছি আমি, এম ভি তার হোল স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে লিখতে পারি কি ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ওকে, এটা তাহলে অপশানটা দেখেন কোনটা হচ্ছে, অপশান এ। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখেন কী আছে, 7 নম্বর কোশ্চেনটা কী বলছে, এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণাটির সর্বনিম্ন বিন্দুতে বেগ √7gl হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। ধরো না কী আছে, এটা বৃত্তাকার একটা পথ আছে। আগে আমি অপশানগুলো লিখছি, দেখে নাও কী আছে। কোশ্চেন নাম্বার 7, অপশান এ। অপশান এটা কী বলছে, দেখে নাও, √gl। অপশান বি কী বলছে, √gl, √2gl। অপশান সিটা কী বলছে, দেখে নাও, √3gl, 3gl। অপশান ডিটা কী বলছে, দেখে নাও, √5gl। কোশ্চেনটা কী বলছে? কোশ্চেনটা বলছে কি, একটা উলম্ব বৃত্তাকার পথ আছে, একটা কণা ঘুরছে। ওকে, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। এর দৈর্ঘ্য কত আছে, এর ব্যাসার্ধ হচ্ছে এল। তাহলে এটাও হবে, তাহলে এল ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে উলম্ব বরাবর একটা বস্তু ঘুরছে। তাহলে সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে কি, এটা গ্রাউন্ড। তো সর্বনিম্ন বিন্দুতে এখানে আমাদের দেখতে হবে কি, কোশ্চেনে বলছি এল দৈর্ঘ্য সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণাটির সর্বনিম্ন বিন্দু বেগ হচ্ছে √7gl। এখানটাই বেগ ধরলাম v1 ইকুয়াল টু 7gl। 7gl। ওকে, এখানে বলছে কি, দেখে নাও, √7gl। ওকে, √7gl। তা সর্বনিম্ন বিন্দুতে বেগ, তাহলে এখানে গতিশক্তি কত, আমরা সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তিটা বের করে, দেখে নাও। তাহলে সর্বনিম্ন বিন্দুতে কণাটির গতিশক্তি কত হবে, দেখে নাও, ই কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে মান বসালে হাফ অফ এম ভি স্কোয়ার, ভি1 স্কোয়ার দিলাম, v1টা হচ্ছে √7gl, তাহলে এটা 7gl। তাহলে কত হচ্ছে, দেখেন, ই কে ইকুয়াল টু 7/2 mgl। সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে গতিশক্তি। এবার সর্বনিম্ন বিন্দুতে স্থিতি শক্তি কত হবে, সর্বনিম্ন বিন্দুতে কণাটির স্থিতিশক্তি কত হবে, দেখেন, ইপি দিলাম, ইপি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mg
এইচ, তাই না, mgh হয়। এখানে হাইট কত, এই বিন্দুতে হাইট আছে কি, কোনো হাইট নেই, 0, তার মানে এই বিন্দুতে কোনো উচ্চতা নেই, 0 আছে, তার মানে 0 = 0। তার মানে সর্বনিম্ন বিন্দুতে কি থাকবে, গতিশক্তি থাকবে, কোনো স্থিতিশক্তি থাকবে না। তাহলে মোট শক্তি E = তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা যাচ্ছে 7/2 mgl, ওকে, mgl। এটা আমরা সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি কণাটি পেয়ে গেলাম। এবার সর্বোচ্চ বিন্দুতে, কারণ এল দৈর্ঘ্য সূত্রে আমরা ঘোরাচ্ছি, তার মানে ব্যাসার্ধ কি, এল দৈর্ঘ্য ব্যাসার্ধ হবে আর ঘুরতে থাকবে। এবার সর্বোচ্চ বিন্দু বলতে এই বিন্দুটাই, এই বিন্দুতে আমি বেগ ধরলাম ভি, শুধু ভি, তাহলে ওই বিন্দুতে গতিশক্তি আর স্থিতিশক্তি দুটোই বের করে দেবে না। তাহলে এখানে বলতে পারি কি, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কে ½ mv², কারণ বেগটা বের বলেনি, বেগটা বের করতে হবে। আর স্থিতিশক্তি EP = mg, উচ্চতা কত দেখে না। এবারে এখানে উচ্চতা আছে, কারণ কি এখান থেকে এই গ্রাউন্ড থেকে কতটা উঠেছে উচ্চতা এটা, তাহলে L আর L 2L, টোটাল 2L। তাহলে এখানে পাচ্ছি EP = 2mgl। তাহলে মোট শক্তি E = EK + EP। তাহলে এখানে মোট শক্তি কত হবে দেখে নাও, সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি হচ্ছে কত, ½ mv² + 2mgl। এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, আমি তার ই ড্যাশ দিলাম, ওকে। এটা এর আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে কি জানি, যে শক্তি সর্বোচ্চ বিন্দুর শক্তি কী থাকে, ধ্রুবক থাকে, তাই না। তাহলে বলতে পারি কি, অতএব, তাহলে এখান থেকে বলতে পারবো কি, অতএব ½ mv² = 2mgl = 7/2 mgl, তাই না। এই শক্তি সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি, সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি পরস্পর সমান থাকবে। তাহলে বা বলতে পারি কি, 1/2 mv² = 7/2 mgl মাইনাস, এটা ওদিকে গেলে মাইনাস হয়, 2 mgl। তাহলে বা 1/2 mv² = mgl কমন নিলাম, mgl কমন নিলে 7/2 - 2 লসাগু করা যাক, কত হচ্ছে দেখে নাও। তাহলে এখানে m, এই m কেটে যাবে, তাহলে v²/2 gl ইন্টু 2 লসাগু 7 - 2 × 4, ওকে। তাহলে কত হচ্ছে দেখে নাও, 4 5 6 7 3, তাই না, 3। তাহলে এটা হচ্ছে কত দেখে নাও, বা আমি এখানটা করছি, কী পেলাম এখানটা দেখে নাও, v²/2 = gl ইন্টু উপরে কত হচ্ছে, 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে, 3/2, ওকে। তাহলে এই দুই কাটবে, তাহলে বা v² = 3gl, তাহলে v = √3gl। তাহলে সর্বোচ্চ বিন্দুতে কণাটির দ্রুতি হবে √3gl, অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। আর দেখে নাও কীভাবে সমাধান করলাম, খুবই ইজি ছিল অঙ্কটা, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 8 কী বলছে দেখে নাও, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধকে R উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান হবে। খুবই সহজ, দেখে নাও, খুবই সহজ আছে কোশ্চেনটা। অপশানগুলো কী আছে আগে লিখে নিই এখানে। কোশ্চেন নাম্বার কত আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 8, অপশান এ। অপশান এটা কী বলছে দেখে নাও, g/2, অপশান বি g/3, অপশান সি g/4, অপশান ডি। অপশান ডিটা কী বলছে দেখে নাও, g/16, g/16। এবার কোশ্চেনটা কী বলছে দেখে নাও, তাহলে আমার পৃথিবী আছে, পৃথিবীর ব্যাসার্ধ কত, আর, বা এখানে আমি দিচ্ছি আর, এর ব্যাসার্ধ হচ্ছে কি ক্যাপিটাল আর, তাই তো। আমরা জানি ভূপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে যে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ কত হয়, তার মান g = gm/r², তাই না। আমরা জানি ভূপৃষ্ঠে
বা ভূপৃষ্ঠের কাছাকাছি যে কোনো বস্তুর উপর যে অভিকর্ষ ত্বরণ হবে সেটা জি ক্যাপিটাল জি স্মল জি ইকুয়াল টু GM/r²। কোশ্চেনটাই কী বলে দেখে নাও, পৃথিবী পৃষ্ঠ থেকে আর দূরত্বে, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ সেই সম দূরত্ব, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা আর, এইখানটা এটাকে জি ডাস হলাম, এই বিন্দুতে কী হবে আমার অভিকর্ষ ত্বরণ কত হবে। তার সিম্পল ফর্মুলা জি ডাস ইকুয়াল টু জি ক্যাপিটাল M বাই টোটাল ডিস্টেন্সটা কত, এখানে ডিস্টেন্স স্কোয়ার করেছিলাম, এখানে টোটাল ডিস্টেন্সটা 2r আছে, তার 2r এর হোল স্কোয়ার। তার মানে এখান থেকে কী বুঝতে পারছি, জি ডাস ইকুয়াল টু GM বাই 2 স্কোয়ার করলে 4r²। এবার দেখেন এখানটায় GM/r² হচ্ছে কি স্মল জি, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, জি ডাস ইকুয়াল টু G/4। দিস ইজ রাইট অ্যান্সার। তাহলে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখে নাও, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুভাগে কাটা হলো, প্রত্যেক খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে। খুবই সহজ দেখে নাও, তাহলে কীভাবে হবে এটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 9 অপশানগুলো আগে লিখে নিই। অপশানগুলো কী বলছে, কে, অপশান বি দেখে নাও, কে 2কে k/2 k², 2কে k/2, অপশান ডি k²। কোশ্চেনটা কী বলছে, একটা স্প্রিং আছে, ওকে রাখো, স্প্রিং ধ্রুবক কত বলেছে, স্মল কে, এর স্প্রিং ধ্রুবক হচ্ছে স্মল কে বলে দিচ্ছে। এবার একে ধরলাম এর টোটাল দৈর্ঘ্য কত আছে, ধরলাম এ স্মল এর টোটাল ডিস্টেন্সটা দেওয়া স্মল এর একে কী বলছে, মাঝখান থেকে অর্ধেকভাবে যদি কাটা হয়, দুটোকে আলাদা করা, তার মানে কটা বাজে দেখে নাও, ওকে এটা, তাহলে দুটো স্প্রিং হয়ে কেটে দুটো আলাদা করে দিচ্ছি। এবারে দেখুন তাহলে এর স্প্রিং ধ্রুবক কত হবে সেটা বলেছি। দেখুন এখানে দেখুন, আমরা যখন এখানটায় কোনো একটা দৈর্ঘ্য তো ধরলাম এল ড্যাশ দৈর্ঘ্য কোনো একটা দৈর্ঘ্য বৃদ্ধি করলে যে বল প্রয়োগ করব, এই দুটোকে সেম দৈর্ঘ্য যদি বৃদ্ধি করতে হয়, দুটোকে ডবল বল প্রযুক্ত করতে হবে। দেখুন আমরা যে এখানে সিঙ্গেল একটা ধরলাম এফ বল প্রয়োগ করে একটা স্মল এল ড্যাশ দৈর্ঘ্য পেয়েছিলাম, কিন্তু এখানেও যদি স্মল এল ড্যাশ দৈর্ঘ্য বের করতে চাই আর এখানেও বের করতে যাই, তাহলে এখানেও এফ প্রয়োগ করতে হচ্ছে, তার মানে দ্বিগুণ। অর্থাৎ তারটি কাটার আগে যে আমাদের বল প্রয়োগ করা হয়েছিল তারকে কাটার পর সেম দৈর্ঘ্য যদি বৃদ্ধি করতে হয় দুটো তারের মধ্যে, দুটো স্প্রিংয়ের মধ্যে, তাহলে সেখানে দ্বিগুণ বল প্রযুক্ত করতে হবে। সেই জন্য এখানে স্প্রিং কনস্ট্যান্ট কী হবে, দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ অপশান বি ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও, কোনো চোঙের 2.5 মিটার গভীরতায় কোনো তরল আছে। এখন যদি চোঙের তলদেশে ক্ষুদ্র ছিদ্র করা হয়, তবে ছিদ্র দিয়ে নিষ্ক্রান্ত তরলের বেগ কত হবে, যে তরলটা বেরিয়ে যাবে তার বেগ কত বের করতে বলেছে। খুবই সহজ দেখে নাও, খুবই ইজি কোশ্চেন আছে এটা। অপশানগুলো আমি লিখে নিই আগে। কোশ্চেন নাম্বার 10 অপশান এ। ওকে, অপশান এটা কী বলছে দেখে নাও, 5 মিটার পার সেকেন্ড। অপশান বি কী আছে দেখে নাও, 6, 7, তারপর 2, 6 মিটার পার সেকেন্ড, সি 7 মিটার পার সেকেন্ড, অপশান ডি 2 মিটার পার সেকেন্ড। ওকে এটা এবার দেখেন কী করে বের করো, যেখানে যখনই কোনো জার, এরকম ধরো কোনো একটা জার আছে, ওকে এখানে একটা ছিদ্র করা আছে, এখান থেকে যখন কোনো লিকুইড বেরোবে, ওকে তাহলে এখানে যে উচ্চতা যদি h হয়, তাহলে এখানে যে লিকুইডের বেগ, সেই বেগটার ফর্মুলা কি, v = √2gh, অর্থাৎ কতটা গভীরতা আছে সেইটা। তাহলে এখানে মানটা যদি বসে দিই, √2 × 9.8 ইন্টু এইচটা কত বলেছে দেখে নাও, কোশ্চেনে এইচটা গভীরতা বলেছে দেখে নাও কত, 2.5, তাহলে কত হচ্ছে দেখে নাও, √25 × 50, তার হচ্ছে 5 × 9.8, তার মানে √5 40 0 থেকে 4, ওকে 5 9 45 আর 4 49, 49 পয়েন্ট, তার মানে 49 রুট করলে 7 মিটার পার সেকেন্ড। দিস ইজ রাইট অ্যান্সার, অপশান সি। ম্যাক্সিমাম অ্যান্সার অপশান সি হচ্ছে, তাই না? তো তার মানে এটা নয় যে তুমি ফাইনাল পরীক্ষায় কিছু না পেলে অপশান সি মেরে আসবে।
এটা হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে এটা হবে না যে সবে দেখতে স্যার অপশান সি আসছে, তার মানে অপশান সি আমি পরীক্ষা হলে না জানলে মেরে আসবো, তো এটা না হতে পারে। তো প্র্যাকটিস করা মানে কষে দেখবে অপশান সি আসছে কিনা বা অন্য অপশান আছে কোনটা সঠিক আসছে, গেস করে মারা ঠিক নয়। তবে কিছু না পারলে একদম ফাঁকার উপর আসবে না, ধর কিছু বুঝতে পারছে না, সুযোগও পাচ্ছে না, বন্ধুরা হেল্পও করছে না, কোনো দিকে সাহায্য আসছে না, এবারে তুমি কী করবে, ছেড়ে দেবে না, যে কোনো একটা মনে হচ্ছে যেটা সেটা কি দাগ দিয়ে বা টস করে চলে আসবে, টস করে দাগ দিয়ে চলে আসবে, ফাঁকা বা কোশ্চেন মিস করে আসবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কী বলছে দেখে নাও। যখন কোনো বস্তুর তাপমাত্রা 2000 কেলভিন বস্তু থেকে বিকিরিত সর্বোচ্চ প্রাবল্য বিশিষ্ট বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। এখন যদি তাপমাত্রা বেড়ে 4000 কেলভিন হয় তবে সর্বোচ্চ প্রাবল্য বিশিষ্ট বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 11, অপশানগুলো লিখে নিই আগে। অপশানটা বলছে কি, ল্যামডা 2 ল্যামডা, ল্যামডা বাই 2 4 ল্যামডা, ল্যামডা 2 ল্যামডা, ল্যামডা বাই 2 4 ল্যামডা। ওকে, এটা দিয়ে আছে অপশানটা। এবার দেখে নাও, যখন কোনো বস্তু তাপ বিকিরণ হয়, বিকিরণ তাপ এবং উষ্ণতা বা তাপমাত্রা, এখানে যে তাপমাত্রা তাদের মধ্যে সম্পর্ক আছে ম্যাক্সিমাম ল্যামডা, ম্যাক্সিমাম প্রপোর্শনাল টু 1 টেম্পারেচার। ওকে, টি। তাহলে দেখে নাও, এখানে যদি আমরা বোঝা যায় এই ল্যামডার সঙ্গে টেম্পারেচার কী আছে, ইনভার্স আছে, তাই না, ইনভার্স আছে, ল্যামডার সঙ্গে টেম্পারেচার ইনভার্স আছে। অর্থাৎ আমি যদি করি ল্যামডা 1 T1, ল্যামডা 2 1/T2, ল্যামডা 1/λ2 ইকুয়াল টু তাহলে T2/T1। ওকে, এটা কী বের করতে পারছে, দ্বিতীয় ক্ষেত্রে, তাই না, দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা 2 ইকুয়াল টু তাহলে কী হবে T1/T2 ইন্টু ল্যামডা 1, তাই না, এটা। তার মানে T1টা কত বলতে প্রথম ক্ষেত্রে 2000, T2টা 4000, এইটা শুধু ল্যামডা 0.0000000 2 2 4 2, তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা বাই 2, অর্ধেক হয়ে যাবে। দেখে নাও, এটা ইনভার্স আছে, তাহলে উষ্ণতা যতগুণ বাড়বে তরঙ্গদৈর্ঘ্য ততগুণ হ্রাস পাবে। তাহলে উষ্ণতা যখন প্রথমে 2000 ছিল তার 4000 হয়েছে, তার মানে দ্বিগুণ হয়েছে, তাহলে উষ্ণতা দ্বিগুণ হলে তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়। এটা মুখোমুখি এমনি হয়ে যায়, তবু আমি কোষে দেখালাম, অ্যান্সার হবে ল্যামডা বাই 2, অর্থাৎ অপশান সি। এখানেও দেখে নাও অপশান সি বাই চান্স হয়ে গেছে। তো কেউ যদি 2019-এ অপশান সি সব মেরে আসে তো তার খুবই গুড লাক যে সে অপশান সি মেরেছিল, কারণ কি ম্যাক্সিমাম অ্যান্সার অপশান সি আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখে নাও। কোনো কার্নো ইঞ্জিন উৎস থেকে 40 ক্যালোরি তাপ শোষণ করে এবং শীতল তাপ আধারে 30 ক্যালোরি তাপ বর্জন করে। উৎসের তাপমাত্রা 320 কেলভিন হলে শীতল তাপধারের তাপমাত্রা কত হবে? খুবই সহজ আছে কোশ্চেনটা, দেখে নাও, খুব ইজিলি এটা সমাধান করা যাবে। দেখে নাও এটা কীভাবে হবে। কোশ্চেন নাম্বার 12। ওকে, অপশানগুলো আগে লিখে নিই। অপশানগুলো কী বলেছে দেখে নাও। 200 কেলভিন, 270 কেলভিন, 240 কেলভিন, 300 কেলভিন। 200 কেলভিন, 270 কেলভিন, 270 কেলভিন, 240 কেলভিন আর 300 কেলভিন মনে হয়, দেখি 300 কেলভিন। ওকে, এটা এবার দেখো না কী কী গিভেন আছে, গিভেন কী কী বলে দেখে নাও। Q1টা বলেছে কি, উৎস থেকে তাপ নিয়েছে কত 40 ক্যালোরি, আর শীতল অংশে তাপ ছেড়েছে Q2টা 30 ক্যালোরি। তারপরে কী হচ্ছে দেখে নাও, উৎস তাপমাত্রা হচ্ছে কি T1 320 কেলভিন, T2টা কত সেটা বের করতে বলেছে। অর্থাৎ একটা হিট ইঞ্জিন কীভাবে কাজ করে, তাই না, এখান থেকে কিছু তাপ গ্রহণ করবে, এখানে তাপ বর্জন করবে, তাই, আর এখান থেকে কিছু তাপ বিনিময় কৃতকার্য ওয়ার্ক করবে। তাহলে আমরা জানি কি এখান থেকে বলতে পারি Q1/Q2 ইকুয়াল টু T1/T2, T1/T2। তাহলে বা বলতে পারি কি T2 ইকুয়াল টু, আমাকে বের করতে T2 ইকুয়াল টু Q2/Q1 ইন্টু T1। তাহলে Q2 কত দেখে নাও, Q2টা মানে ঠান্ডা বস্তু 30
40 ইন্টু T1টা 320। ওকে, এটা তাহলে 0 0 4 8 4 8 32, 3 8 24, T2 ইকুয়াল টু দেখে নাও 3 8 24, 240 কেলভিন, 340 কেলভিন, অপশান সি। দেখে নাও মানে মানে প্রত্যেকটাই দেখে নাও অপশান সি চলে আসে 240 কেলভিন, এইটাই আসছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 দেখে নাও। কোশ্চেন নাম্বার 13 কী বলছে দেখে নাও, কোনো সরল দোলকের সমীকরণ x ইকুয়াল টু 8 সাইন ওমেগা টি প্লাস 15 কস ওমেগা টি, যেখানে x হলো সরণ, টি হলো সময়, দোলনের বিস্তার হবে। তাহলে দোলনের বিস্তার কত হবে, বিস্তারটা বের করতে বলছে। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান হবে, তাহলে কোশ্চেন নাম্বার 13 অপশানগুলো লিখে নিই আগে। অপশানগুলো কী বলছে দেখে নাও, 23 7 10 17, 23 7 10 17। দেখা যাক এর অপশান সিটা আসে কি না, তাই না? কী সমীকরণ দিয়েছে দেখে নাও, সমীকরণ দিয়েছে x ইকুয়াল টু 8 সাইন ওমেগা টি প্লাস 15 কস ওমেগা টি। ওকে, দেখে নাও কী আছে, 15 কস ওমেগা টি। বিস্তার বের করো, কীভাবে বের করো, সিম্পল আছে, দেখে নাও 8 ইকুয়াল টু আর কস থিটা, 15 ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, এটা তাহলে বসে দিই এক্স ইকুয়াল টু আর কস থিটা সাইন ওমেগা টি প্লাস আর সাইন থিটা কস ওমেগা টি। তাহলে এখান থেকে যদি আর কমন নিই, সাইন এ কস বি, কস এ সাইন বি, অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস থিটা এক্স ইকুয়াল। তাহলে বিস্তার করতে হচ্ছে আর, তাহলে আমাকে আর বের করতে হবে। তাহলে কী আর বের করতে গেল, দুদিকে স্কোয়ার করে দিই, 8 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা এবং 15 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কমন এটা 1, তাহলে বা আর ইকুয়াল টু রুট অফ 8 স্কোয়ার করলে কত হচ্ছে 64 64, 15 স্কোয়ার করলে 15 15 দেখলাম 15 কত হচ্ছে দেখলাম 15 5 5 25 5 25 2 1 2 225 দেখলাম 5 5 25 আর 1 2 1 2 225 হবে 2 2 5। তাহলে কত হচ্ছে দেখেন রুট অফ 4 আর 5 9, 4 আর 5 9, 6 7 8। ওকে, 6 7 8 2 2 8 9। ওকে, তাহলে এটা দেখা যাক, দেখেন নিশ্চয়ই এটা তাহলে অপশান সি আসবে না, এখন 10 তো হবেই না, তাহলে অপশান ডি ইজ এর রাইট অ্যান্সার। অপশান ডি হবে, দেখে নাও কীভাবে, দেখে নাও দেখি বোঝা যাচ্ছে। অপশান ডি হবে 17 স্কোয়ার করো 17 17, 7 7 গুণ বলছে 9, হাতে 4, 7 1 7, 7 আর 4 11 11 হচ্ছে, এটা 7 এটা 1, তাহলে 9 8 2, তাহলে এটা 17। ওকে, বিস্তারটা কত হচ্ছে 17। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তা সবসময় 3-4টে অপশান সি মিলে গেছে, মানে পরবর্তী সি মিলবে, এটা নাও হতে পারে। নেক্সট লাস্ট কোশ্চেন দেখে নাও, 14 নম্বর কোশ্চেনটা কী হচ্ছে, কোনো মাধ্যমের চলতরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু a সাইন 100 পাই টি প্লাস পাই বাই 10x, যেখানে x এর একক মিটার এবং t এর একক সেকেন্ড, ওই মাধ্যমে ওই তরঙ্গের বেগ কত হবে। খুবই সহজে সমাধান করা যাবে, দেখে নাও খুবই ইজি কোশ্চেন আছে এটা। কোশ্চেন নাম্বার 14 অপশান এ। অপশান এ বলছে 1 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, অপশান সি। তারপরে 100 আর 50, 100 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড। সমীকরণটা কী আছে, y ইকুয়াল টু a সাইন, y ইকুয়াল টু a সাইন 100 পাই টি প্লাস পাই বাই 10 x। এটা আছে, দেখুন এই সমীকরণকে আমি এই অর্ডারে সাজাবো। দেখুন y ইকুয়াল টু কী হবে, a সাইন 2 পাই বাই ল্যামডা vt প্লাস x, এই আকারে।
প্লাস মাইনাস। ওকে, আমি এই আকার সাজাবো, কারণ তবে আমরা বেগটা বা দ্রুতিটা বের করতে পারবো। তাহলে কীভাবে সাজাবো দেখে নাও, y ইকুয়াল টু এ সাইন পাই, তো কমন আসবি, 10 আছে, তার 10টা π/10 কমন নিতে গেল, π/10 কমন নিলাম। তাহলে π/10 কমন নিলে কত হচ্ছে, পাই চলে যাচ্ছে, ঠিক আছে, 10 তো নেই, তাহলে 1000 দিয়ে দিলাম, 1000t প্লাস এক্স। দেখে নাও হচ্ছে কি, এটা যা গুণ করে দাও, আবার গুণ করলে কত হচ্ছে দেখে নাও, গুণ করলে পাই 10 গুণ করলে দেয় 100 হয়ে যাবে, তাহলে 100 পাইটি আমরা ফিরে পাচ্ছি এখানে, π/10 এক্স। ওকে, এটা ইকুয়াল টু এ সাইন 2π কত, 2π/20,000t প্লাস এক্স। এবার দুটো কম্পেয়ার করো, এইটার সঙ্গে এইটা, তাহলে কত হচ্ছে দেখে নাও, অতএব ভি ইকুয়াল টু 1000 মিটার পার সেকেন্ড, কারণ কি এক্সট্রা মিটারে ছিল তাই না, তাহলে 1000 মিটার পার সেকেন্ড মানে কি 1 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশান এ ইজ 1 কিলোমিটার। দেখে নাও 1000 কিলোমিটার আছে, 1 কিলোমিটার পার আওয়ার আসছে কি আমরা দেখবো, একটু চেক করি। ওকে, 1 কিলোমিটার এখানে দেখো 1 কিলোমিটার পার সেকেন্ড, এটা আওয়ার নয় সেকেন্ড আছে, আর এইটাও সেকেন্ড ছিল। ওকে, সেকেন্ড, তার মানে এটা আমার আসছে কি 1 কিলোমিটার পার সেকেন্ড। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও আজকে ক্লাস 11-এর ফিজিক্সের 2019-এর যত এমসিকিউ প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নই ব্যাখ্যা সহকারে সমাধান করে দিলাম। কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কোনো ডাউট থাকলে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।